আরে রে রে, এ কি? আরে আরে পোটলা নিয়ে চললে কোথায়? বাজারে বুঝি? মরণ সেটাই এখনো বাকি আছে। হাড়কিপটে বুড়ো একটা, জেনে বুঝে পচা আলু খাইয়ে মারতে চায়। কি যে বলো! আমি এই চললাম বাপের বাড়ি, অনেক শান্তি সেখানে। জীবনে তোমার কাছে আর আসবো না। আর যাওয়ার আগে সে কি, চলে যাচ্ছ? তুমি শুধু শুধু রাগ করছো। তা যাওয়ার আগে কি একটা বলছিলে না? আর যাওয়ার আগে রানীমার কাছে তোমার নামে নালিশ করে যাব। এই রে, আবার এর মধ্যে রানীমা এলো কোত্থেকে? সবাই এসে গেছো, শুধু গোপালকেই দেখতে পাচ্ছি না। আজ সকালে গোপালকে বাজারে দেখলাম, ভালো সুন্দর নতুন আলু এসেছে, দামও যা দেখলাম সস্তায়। তা গোপাল কত আলু কিনলো শুনি? কি যে বলেন মহারাজ, গোপাল পয়সা খরচ করে ভালো আলু কিনবে, তাহলেই হয়েছে আর কি। গোপাল তাহলে দিনকে দিন আরো কিপটে হয়ে যাচ্ছে। কিপটে বলে কিপটে, ও বাজার থেকে পচা আলু আর কাঁচকলা কিনে খাবে, তাও নতুন আলু কিনবে না। সত্যি আমি ভাবছি গোপালের পরিবারের কথা। না মহারাজ, আমার পরিবার মানে গিন্নি খুব ভালোই আছে। এই যে গোপাল এসে গেছো, বাহ বাহ, বসো বসো। তা শুনলাম তুমি বাজার থেকে পচা আলু কিনে খাচ্ছ, এ কি তোমার অবস্থা? মহারাজ, আমার অবস্থা বেশ ভালোই মহারাজ। তাহলে তুমি বাজার থেকে পচা আলু কিনছো কেন, আর খাচ্ছই বা কেন? ওহে গোপাল, ওই পচা আলু খেও না। ওতে ওতে পেটে অজীর্ণ রোগ, মানে ওই আমাশা হয়। মহারাজ, আমি পচা আলু কিনেছি এটা সত্যি, আর আমি এটাও জানি যে এই কথা আপনার কানে ঠিক পৌঁছবে। বৈদ্য ঠিক বলেছে গোপাল, তোমার এভাবে পচা আলু কিন্তু আর খাওয়া যাবে না। আবার শুরু হয়েছে গোপালের হেয়ালি। এর দুটি কারণ আছে মহারাজ। একটি নয়, দুটি কারণ। যাই হোক, তুমি বলো আর আমরা শুনি তোমার জেনে বুঝে পচা আলু কেনার কারণ। বাজারে গিয়ে দেখি খুব অল্প সংখ্যায় নতুন আলু এসেছে, তা দেখে জিভে জল আসছে। মার্জনা করবেন মহারাজ, কিন্তু আমাকে গোপালের কথার মাঝে থামাতেই হলো। কেন সভাকবি, তোমার আবার কি হলো? আগে গোপালের বাজার যাওয়ার শুনে আমার মাথায় একটা কবিতা চলে এলো, তাই সেটি একটু আপনাদের শোনাতে চাই। তাই নাকি? বাহ বাহ, বেশ বেশ, গোপাল বলতে থাকুক আর সেই ফাঁকে ফাঁকে তুমি কবিতা বলতে থাকো। বাহ 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 বাহ, তাহলে শোনা যাক। শুনুন তাহলে। গোলমেলে লোক সব বাজারেতে যায়, নতুন আলু তারা সব কিনে কিনে খায়। নতুন আলুর দাম বেশি, পচা আলু সস্তা, তাই দেখে একজন নিল কিনে এক বস্তা। বাহ বাহ, মুখ্য মুখ্য। বলো হে গোপাল, কি বলবে? বাহ, আমি সবে বলা শুরু করলাম আর এর মধ্যেই কবিতা লেখা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। বেশ, আমি তাহলে আমার কারণগুলো বলি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। মহারাজ, আমি বাজারে গিয়ে দেখলাম আমাদের মন্ত্রী মশাইও বাজারে এসেছে। আহা গোপাল, সেটা সবাই জানে, তুমি উল্টো পাল্টা না বকে সোজা কথাটা বলো। সোজা কথা হচ্ছে, আমাকে দেখেই আপনি সব নতুন আলু কিনে ফেললেন যাতে আমি না কিনতে পারি। দেখেছেন মহারাজ, গোপালের স্বভাব শুধু শুধু অন্যকে দোষারোপ করা ছাড়া আর কোনো কাজ নেই। তাই তো গোপাল, তুমি কেন ওকে দোষ দিচ্ছ? এখন আমার কেনা আলুর ওপরেও ওর নজর পড়েছে। বলি গোপাল, তোমার ওই অলক্ষণে নজরে আমার আবার অজীর্ণ রোগ না হয়। তর্ক যখন উঠলই মহারাজ, তখন এই নজর নিয়ে আমার ছোট্ট কবিতা বলতে পারলে সুখী হই। তুমি আবার লিখে ফেলেছ? বাহ বাহ, বেশ, শোনা শোনা। বলি এ বঙ্গ, দেখালে কত রঙ্গ তামাশা, পচা আলুর নজরে নতুন আলুর আমাশা। ছি 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 মহারাজ, আমাদের সভাকবির লেখার ভাষা দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। আচ্ছা সভাকবি, নজর না আমাশা
কোনটা নিয়ে তুমি ঠিক কবিতাটা লিখেছো বলো তো? আজ্ঞে মহারাজ, দুটোই। কিন্তু মহারাজ, এই কবিতাটি তো ওকে লিখতে দেখলাম না এখানে। তাই কি? আমি ভাবলাম আমাদের কথার ফাঁকেই ও টুক করে লিখে ফেলেছে। মহারাজ, মানে আমি এই কবিতা বাড়ি থেকেই লিখে এনেছি। তার মানে আপনি জানতেন যে এরকম কবিতা শোনাতে হতে পারে। আমাকে যে মন্ত্রীমশাই বললেন লিখে আনতে। দেখুন মহারাজ, আপনার মন্ত্রী ইচ্ছা করে বাজার থেকে সব নতুন আলু কিনে নিয়েছে, যাতে আমি পচা আলু কিনি আর আমার পেট খারাপ হয়। বটে। শয়তানটার গাঁটে গাঁটে শয়তানি বুদ্ধি। তা যাই হোক মহারাজ, এটা হলো আমার পচা আলু কেনার প্রথম কারণ। গোপাল, তুমি যা খুশি উল্টোপাল্টা বলবে আর আমি মেনে নেব, এটা হতে পারে না। আমার আলুর দরকার ছিল তাই কিনেছি, আমি নিশ্চয়ই পচা আলু কিনবো না। হ্যাঁ, ঠিক কথা গোপাল, এটা কিন্তু খুব দুর্বল যুক্তি। মহারাজ, আমার আরেকটা কারণ তো আমি এখনো বলিনি। বলো বলো, শুনি। সেটি হলো আমার গিন্নির আজকাল বড় আলু খাবার ইচ্ছে হয়েছে। এদিকে উনি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন। তাতে কি হলো? বৈদ্য বলেছেন বেশি আলু খেলে আরো মোটা হয়ে যাবে। মোটা তো তুমিও হচ্ছ গোপাল, তোমার নিজের দোষ গিন্নির উপর চাপাচ্ছ কেন? আমি তো চিরকালই ওই যাকে বলে একটু মোটা, কিন্তু আমার গিন্নি কিছুতেই শুনবে না, আলু ও খাবেই। কিন্তু তার জন্য পচা আলু? ঠিক ধরেছেন মহারাজ, ওই পচা আলু আমার গিন্নি মুখেই তুলতে পারেনি, ওয়াক থু করে ফেলে দিয়েছে। ও, তাহলে সেই আলু আর খাওয়া হয়নি? শুধু খাওয়া নয়, আমার গিন্নির আলু খাওয়ার শখ একেবারে মিটে গেছে। মন্ত্রী, এবার তুমি বলো তো, আমাদের বাজারে আলু কোথা থেকে আসে? মহারাজ, আলু তো আসে মদনপুরের জমিদারের খাস তালুক থেকে, ওখানে আলুর চাষ হয়। জানি, আমাদের সাথে চুক্তিও আছে। সব থেকে ভালো মানের আলু মদনপুর থেকেই কৃষ্ণনগরে আসবে। আজ্ঞে হ্যাঁ মহারাজ। কিন্তু চুক্তি অনুযায়ী প্রতি মাসের খাজনা আমরা কিন্তু পাচ্ছি না। মহারাজ, মদনপুরের জমিদার 3 বছরের খাজনা বাকি রেখেছে। এবারে কিন্তু একেবারে পুরো শোধ করে দেবার সময় এসেছে। এক্ষুনি চিঠি পাঠাবার ব্যবস্থা হোক। চিঠিতে লেখা থাকবে পুরো খাজনাই এবারে শোধ করতে হবে। আশা করি মদনপুরের জমিদার তার কথা রাখবে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি মহারাজ। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, ডেকেছি। ভাবলাম তোমার গিন্নি নেই, একা বাড়িতে কি করবে। ভালোই করেছেন মহারাজ, একা একা বাড়িতে একেবারেই সময় কাটে না, তাই ভাবছিলাম ওই মন্দিরে গিয়ে সাধন ভজন করে বাকি জীবনটা কাটিয়ে দিলে কিরকম হয়। খুব ভালো ভেবেছো গোপাল। আমিও মাঝে মধ্যে ভাবি, আমার গিন্নি মানে তোমাদের রানীমা যখন যুদ্ধ ঘোষণা করে তখন মন্দিরে গিয়ে বসে থাকি। সে কি মহারাজ, এ তো ভালো লক্ষণ নয়। আমরা সামান্য ছাপোষা মানুষ, আমাদের মাঝে মাঝে বিভাগী হতে ইচ্ছে করে, কিন্তু আপনি তো রাজা, মহারাজা। তা ঠিক। কিন্তু মহারাজ, আপনার এ ধরনের চিন্তা যদি শত্রুপক্ষের কানে যায়, তাহলে তারা আপনাকে দুর্বল ভেবে আক্রমণ করতে পারে। তাহলে তো রাজ্য রসাতলে যাবে মহারাজ। তা নয়, আরে অতটা ভাবার কোনো কারণ নেই গোপাল। তাছাড়া আমার মনের কথা তো মনেই থাকবে, কেউ তো আর জানতে যাচ্ছে না। আপনি মুখ ফসকে মন্ত্রীকে বলে ফেললেই হলো, বেটা সব সময় তককে তককে থাকে। না না গোপাল, এটা তোমার চিন্তার ভুল। আসলে তোমাদের দুজনের সম্পর্ক হলো সাপ আর নেউলের মতো। যাই বলুন মহারাজ, ওই বিভাগী হবার চিন্তা ভুলেও করবেন না। তবে গোপাল, তোমাকে বলি যে কে আর আমাদের রাজ্য আক্রমণ করবে? সবার সাথেই তো আমার মধুর সম্পর্ক। যুদ্ধ তো একটা চাই মহারাজ, না হলে তো আমার উবরি কামাই হয় না। কিছু একটা করে এই যুদ্ধ থামানো যায় না, নইলে
নইলে যে মদনপুরের সাথে আমার মামার বাড়িও কামানের তোপে উড়ে যাবে। বুঝেছি। এবার বলো তো দূত, মদনপুরের জমিদার কি সত্যি সাদা কাগজ দিয়েছে? মহারাজ, আপনার কথা মতো আমি মদনপুরে খাজনার তাগাদা করতে লোক পাঠিয়েছি। আশা করি আজকেই আমার চিঠির জবাব পাবো। চিঠিতে এও জানিয়ে দেওয়া হয়েছে যে পূর্ব শর্ত অনুযায়ী আমাদের সমস্ত প্রাপ্য নগদ টাকায় দিতে হবে। বেশ, এখন খাজনার অপেক্ষা করতে হয়। গোপাল, তোমার কথা বলো। আগে গিন্নি ছাড়া আমি খুব কষ্টে আছি মহারাজ। কোন রকমে চাল আর ডালে খিচুড়ি খেয়ে এসেছি। গোপালের কথা বিশ্বাস করবেন না মহারাজ, ও নির্ঘাত শুধু সেদ্ধ করা চাল খেয়ে এসেছে। বাজে কথা ছেড়ে কিছু কাজের কথা বললে মহারাজের উপকার হয় মন্ত্রী মশাই। তোমাদের খুনসুটি বেশ জমে ভালো। মহারাজের জয়। মদনপুর থেকে দূত এসেছে। বাহ, শুভ খবর। মদনপুরের জমিদার তাহলে কথা রেখেছে। দূতকে এখানে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। দেখবেন মহারাজ, দেখবেন আমার খেলা আপনি দেখবেন। মহারাজের জয় হোক। আমি মদনপুরের বার্তাবাহক। মহারাজ, আমি আপনার চিঠি দেবার পর লোক মারফত খবর পেয়েছি মদনপুরের জমিদার আপনার খাজনা নগদে দেবার তোড়জোড় শুরু করেছে। কিন্তু এত তাড়াতাড়ি যে উনি পাঠিয়ে দেবেন এটা ভাবাই যায় না। বলো দূত, মদনপুরের খবর বলো। জমিদার সমস্ত কর মিটিয়ে দিয়েছেন তো? না মহারাজ, মদনপুরের জমিদার চন্দ্রদেব রায় কোনো টাকা পয়সা দেননি। টাকা দেয়নি? সে কি? না। এটা নিয়ে তো প্রায় 3 বছর হলো উনি তো কোনো টাকা পয়সাই দেননি। ও কি আমাদের চুক্তি ভুলে গেছে? ভুলে গেলে তা মনে করানোর অনেক উপায় আছে মহারাজ। না মহারাজ, উনি কিছু বলেনও নি। বাহ বাহ, মদনপুরের জমিদার কোনো টাকা পয়সা দিল না, আবার মুখে কিছু বললো না। বলি মতলবটা কি? এ তো আপনার রীতিমতো অপমান মহারাজ। শয়তান মন্ত্রীটা মহারাজকে উস্কে দিচ্ছে। মন্ত্রী, তোমার লোক গিয়ে আমার পত্র দিয়েছিল তো? নির্ভুল মহারাজ। আর দেখুন, চন্দ্রদেব রায়ের যদি খাজনা দেবার বা কিছু বলার থাকতো তাহলে সে আমাদের দূতকেই তো খাজনার টাকা দিয়ে দিতে পারতো। তা সেসব কিছু না করে দূত পাঠিয়ে ঢং দেখাচ্ছে। মহারাজ, জমিদার মশাই আপনার চিঠি বারবার পড়েছেন। তারপর উনি নিজের হাতে একটা চিঠি লিখে আমার হাতে দিলেন আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আবার ঢং দেখানো একটা চিঠি মহারাজকে পাঠানো হয়েছে। কিছু না বলে পারছি না মহারাজ। চিঠি যখন এসেছে তখন সেটা আগে পড়ে দেখা হোক। আগাম মন্তব্য করার কোনো কারণ দেখি না মহারাজ। বেটা ভাঁড়, তোমার আর খেয়ে দে কাজ নেই না? তোমাকে আগ বাড়িয়ে কথা কে বলতে বলেছে? হ্যাঁ, তোমরা চুপ করবে। যত এখন অকাজের কথা। চিঠিটাই আগে পড়া দরকার। যাই হোক দূত, শুনে একটু অবাক হলাম চন্দ্রদেব রায় চিঠি দিয়েছে। এখন দাও দেখি চিঠিখানা পড়ি। এত বড় স্পর্ধা, আমার সাথে বেয়াদবি! কি হলো মহারাজ? কিছু কি ঘটলো মহারাজ? কোনো বিপদ? আমি এর প্রতিশোধ নেব। তবে কি মহারাজ কোনো আপদ? বলে ফেলুন মহারাজ। না বললেই ওই জ্যোতিষী মশাই হাতে এক্ষুনি বলবেন ওই সব গ্রহ নক্ষত্রের বিচার সব বন্ধ হয়ে যাবে। মহারাজ, মহারাজ অমন রেগে থাকবেন না মহারাজ, তাহলে শরীরে রক্তচাপ বৃদ্ধি হবে। সবাই শোনো, মদনপুরের জমিদার একটা সাদা কাগজ খামের ভেতর পুরে দিয়েছে। হ্যাঁ, সে কি? সাদা কাগজ? হ্যাঁ, একটা সাদা কাগজ, তাতে কিছুই লেখা নেই। এটা বেয়াদবি ছাড়া আর কি? সে কি মহারাজ, আপনার সাথে বেয়াদবি করার এত সাহস মদনপুরের জমিদার পেল কি করে? এ তো খুব খারাপ কথা। সেনাপতি, বলুন মহারাজ। তোমাকে প্রস্তুত হতে হবে। মহারাজ, আমি এক্ষুনি প্রস্তুত হচ্ছি, কিন্তু কিসের প্রস্তুতি মহারাজ? তোমাকে কিসের জন্য প্রস্তুত হতে হয় সেটাও কি ভুলে গেছো? না, মানে অনেকদিন কোনো প্রস্তুতি নেওয়া হয়নি তো, তাই বলছিলাম আর কি। তোমার গায়ের সাথে সাথে মাথাতেও মেদ লেগেছে। আরে যুদ্ধ শুরুর প্রস্তুতি, বুঝলে? আজ্ঞে মহারাজ,
কিন্তু যুদ্ধটা কোথায় হবে মহারাজ? যুদ্ধ হবে মানে যুদ্ধ হবে, কোথায় হবে সেটা জেনে তুমি কি করবে? শোনো, মদনপুরকে 7 দিনের মধ্যেই কামানে তোপ দিয়ে উড়িয়ে দিতে হবে। আগে মহারাজ, কামানের তোপ? চন্দ্রদেব রায়ের এই স্পর্ধা আমি কিছুতেই সহ্য করব না। ঠিক আছে মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সবটা দেখে নিচ্ছি। আপনি অনুমতি দিন, আমি সেনাপতির সাথে গিয়ে যুদ্ধের সমস্ত প্রস্তুতি দেখে নিচ্ছি। ঠিক আছে মন্ত্রী, তুমি যাও সেনাপতির সাথে, প্রস্তুতি দেখে খবর জানাবে আমার। যথা আজ্ঞা মহারাজ। যুদ্ধের জন্য মন্ত্রীর আগ্রহটা একটু বেশিই লাগছে। মনে হচ্ছে ব্যাটার কোনো মতলব আছে। যুদ্ধের ডামাডোলে নিজের আখের গোছানোটাই ওর মতলব নয় তো? কিছু একটা করে এই যুদ্ধ থামানো যায় না, নইলে নইলে যে মদনপুরের সাথে আমার মামার বাড়িও কামানের তোপে উড়ে যাবে। বুঝেছি, এবার বলো তো দূত, মদনপুরের জমিদার কি সত্যি সাদা কাগজ দিয়েছে? ও ভাই শোনো শোনো। আপনি আমাকে কিছু বলছেন? কি ব্যাপার, আপনি এত হাঁপাচ্ছেন? তা হাঁপাবো না, কতটা পথ দৌড়ে এলাম তোমাকে ধরে তোমার সাথে 2-4টি কথা বলবো বলে। আর বলার কি আছে, আমার কপাল তো আমি বুঝতেই পাচ্ছি। এই খবর আমাদের জমিদার মশাইকে দিলে তিনি কি আর আমাকে আস্ত রাখবেন ভেবেছেন? আরে ভায়া, অত চিন্তার কিছু নেই, তুমি শুধু আমাকে বলো। কি বলবো? আপনার মতলব কি বলুন তো? আপনি কে? কি ব্যাপার বিজ্ঞানী, আমার সাথে তুমিও দৌড় লাগিয়েছিলে নাকি? আপনাকে চেনা চেনা ঠেকছে। ইনি হলেন আমাদের বিজ্ঞানী। আমি আপনাকে মদনপুরে দেখেছি। আরে সে কথাই তো বলতে আসা। মদনপুরে আমার মামার বাড়ি, আমি সেখানে প্রায়ই যাই। গোপাল, কিছু একটা করে এই যুদ্ধ থামানো যায় না, নইলে নইলে যে মদনপুরের সাথে আমার মামার বাড়িও কামানের তোপে উড়ে যাবে। বুঝেছি, এবার বলো তো দূত, মদনপুরের জমিদার কি সত্যি সাদা কাগজ দিয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না, উনি তো আমার সামনে চিঠি লিখলেন। বেশ, এবার তুমি বলো, এখানে আসার আগে তোমার সাথে পথে কারুর দেখা হয়েছিল যাকে তুমি চিঠিখানা দেখিয়েছিলে? পথে সাধারণ কোনো মানুষকে এই চিঠি দেখানো বারণ, কারণ এটা মহারাজের জন্য লেখা। তবে এখানে রাজপ্রাসাদে ঢোকার আগে আমার মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। মন্ত্রী? তা সে কি তোমার চিঠিখানা দেখতে চেয়েছিল? আগে উনি তো রাজার খোদ মন্ত্রী, উনি দেখতে চাইলে তো না করা যায় না, তাই না? উনিও এটা বললেন যে সমস্ত কিছু আগে উনি দেখেন, তারপর যদি উনি মনে করেন তবেই সেই সব রাজার কাছে যায়। বুঝতে বাকি নেই আর। বুঝেছ বিজ্ঞানী, এ হলো মন্ত্রীর কারসাজি। আমার তখন থেকেই কেমন সন্দেহ হচ্ছিল যে যুদ্ধের জন্য মন্ত্রীর উৎসাহটা যেন একটু বেশি। কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আসল চিঠি সরিয়ে দিয়ে মন্ত্রী সাদা কাগজ ঢুকিয়ে দিয়েছে। আর এতে তো আর মহারাজের রাগ পড়বে না। আমি একটা উপায় ভেবেছি। শোনো দূত, তুমি এখন মদনপুরে যেও না। তবে আমি কোথায় যাব? তুমি যাও আমার শ্বশুর বাড়িতে, সেখানে আমার গিন্নি আছেন। তুমি গিয়ে তাকে বলো আমি তাকে নতুন আলু খাওয়াবো, সে যেন ফিরে আসে। সর্বনাশ, এই বুড়ো দেখছি ভীমরতি ধরেছে। না 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 না, ওসব আমি পারবো না, আমাকে ফিরতে হবে। কি বললে? ভীমরতি? শোনো, এটাই এখন তোমার অগতির গতি। আমার কি হাসি পাচ্ছে। গোপাল, তোমার এই হাসির কারণ জানতে পারি? আজ বাদে কাল যুদ্ধ, একটা গুরুগম্ভীর আলোচনা হবে, সেখানে তুমি হাসছো।
মহারাজ, দুটো কারণে আমার হাসি পাচ্ছে। আবার সেই দুটো কারণ শুনি তবে। গোপালের গিন্নি বাপের বাড়ি গেছে, সেই আনন্দে গোপাল মশগুলে। আমি কারণ জানতে চাই গোপাল। মহারাজ, ওই খামের মধ্যে ওই যে আপনাকে সাদা কাগজ দেওয়া হয়েছে, ওটা মদনপুরের জমিদারের কোনো চালাকি নয়, ওটা একটা সাংকেতিক চিঠি। সাংকেতিক চিঠি? সে কি কি বলছো কি গোপাল? ওই চিঠিটার একটা বিশেষ অর্থ আছে। তা কি সেই বিশেষ অর্থ শুনি? মহারাজ, সাদা কাগজের অর্থ হলো মদনপুরে অজন্মা, অনাবৃষ্টি এসবের ফলে মদনপুর এখনোই সাদা কাগজের মতোই ধু ধু করছে। এখন আমরা তা বুঝতে না পেরে যদি মদনপুর আক্রমণ করি, তাহলে তো আমরাই বোকা বনে যাব, তাই নয় কি মহারাজ? তুমি ঠিকই বলেছ গোপাল, আমরা সত্যি বোকা বনে যেতাম। মহারাজ, আমি বলেছি মাত্র, কিন্তু আমাদের মন্ত্রী এত বুদ্ধিমান যে চিঠির আসল কাগজ সরিয়ে সাদা কাগজ দিয়ে সেটাই বোঝাতে চেয়েছে। খবরদার গোপাল, ভালো হবে না বলছি, সমানে মিথ্যে কথা। হ্যাঁ, সত্যিই তো, যুদ্ধ হলে মন্ত্রীর কত লাভ হতো। মদনপুরের সমস্ত আলু মন্ত্রীর গুদাম ঘরে থাকতো। তাও মহারাজ দেখুন, মন্ত্রী চাইছে না এই যুদ্ধ হোক, তাই তো সাদা কাগজ ভরে দিয়েছে। হতভাগা, যা খুশি তাই বলবি। আমি চাই এ যুদ্ধ হোক। না মানে মহারাজ, আমি এটা বলতে চাইনি। মন্ত্রী, যাও আসল চিঠিটা নিয়ে এসো। আজ্ঞে মহারাজ। আর শোনো, তোমার এই কারসাজির ছোট্ট একটা শাস্তি হবে। তুমি এক বস্তা নতুন আলু গোপালের বাড়ি পৌঁছে দেবে। আজ্ঞে মহারাজ। আমার বাড়ি নয়, আমার শ্বশুর বাড়ি। গিন্নি ওখানেই আছেন কি না? আমাকেও তো আবার গৃহযুদ্ধ থামাতে হবে। গোপাল, জবাব নেই তোমার।